আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে আপনি নাকি ব্যর্থ। এ বিষয়ে আপনি কি বলবেন? পররাষ্ট্র উপদেষ্টা স্মার্টলি বলেন, আমি হয়তো ব্যর্থ, কিন্তু বাংলাদেশে যদি আমার থেকে বেটার কেউ থাকেন তাহলে আমি জায়গা ছাড়তে প্রস্তুত। আর এখানেই উঠে যায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি কিছুদিন আগে জয়শঙ্করকে বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু জয়শঙ্কর এমন কি কথাবার্তা বললেন যাতে এই পররাষ্ট্র উপদেষ্টার ক্রেডিবিলিটি নিয়েই কিন্তু বড় প্রশ্নচিহ্ন খোদ বাংলাদেশের মিডিয়ায় তুলে দিল। মনে রাখবেন, শেষ 6 মাসে জয়শঙ্করের মতো বিদেশমন্ত্রী কিন্তু বাংলাদেশ ইস্যুতে সে অর্থে কোনো বড়সড় বোমা বিস্ফোরণ ঘটায়নি। ঠিক দুদিন আগে বাংলাদেশের পার্টিকুলার কিছু ইস্যু নিয়ে জয়শঙ্কর কিন্তু প্রথম বিস্ফোরণটি ঘটান। তিনি কিন্তু বলেন, সন্ত্রাসবাদ কখনোই বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিক বিষয় হতে পারে না, এমনকি সংখ্যালঘুরা যেভাবে বাংলাদেশে ট্রিটেড হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার অবস্থায় কিন্তু নেই। ঠিক তার পরের দিন অজিত দেওয়াল ভারত এবং বাংলাদেশ সীমান্তে পৌঁছান এবং একাধিক গুরুত্বপূর্ণ মিটিং করেন, এবং এই দুই মিটিংয়ের ঠিক আগের দিন ভারতের সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করেন তাহলে আমরাও কিন্তু ছেড়ে দেব না। আর এই সকল বিষয়কে কেন্দ্র করেই সকলের মানে যদি র্যাডারে বলেন, কেন্দ্রবিন্দুতে বলেন, যে ব্যক্তিটি এসে পৌঁছায় তিনি হলো বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি শেষ 6 মাসে আদতে বাংলাদেশে কিছুই করে উঠতে পারেননি। কেন উনি ব্যর্থ সে বিষয়ে আমার নির্দিষ্ট কিছু কারণ আছে, এবং সেই কারণগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের এই অবনতির পিছনেও এই ব্যক্তি কিন্তু অন্যতম প্রধান কালপ্রিট। কেন আমি বলছি? কালকে পররাষ্ট্র উপদেষ্টা আরো হাস্যকর একটা প্রেস কনফারেন্স করেছেন। দেখুন, উপদেষ্টা মানে তো মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি। তারা যখন কথাবার্তা বলেন সেগুলো নিয়ে আন্তর্জাতিক মহল গবেষণা করবে, চর্চা করবে, এটাই স্বাভাবিক। তাই এই উপদেষ্টারা যে কথাবার্তাগুলো বলছেন তার পিছনে অনেক বেশি রাজনীতির থেকে কূটনীতি থাকা প্রয়োজন বলে আমার মনে হয়। জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন, আপনারা যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেন তাহলে আপনারাই ঠিক করবেন আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা। মানে এই ধরনের স্টেটমেন্ট আপনি পাকিস্তানের সময় কিন্তু জয়শঙ্করকে বলতে শুনবেন, কারণ জয়শঙ্কর এবং ভারত সরকারের ঘোষিত নীতি হলো নো টু টেরোরিজম। সেখানে বাংলাদেশ সরকার একের পর এক যে পদক্ষেপ নিয়েছে তাতে পরিষ্কার বোঝা যায় সন্ত্রাসবাদকে মদদ দিতে শুরু করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা সেই পার্টিকুলার ইস্যুটিকে কার্যত বাইপাস করে ভারতকে পাল্টা দেওয়ার চেষ্টা করলেন মিডিয়ার সামনে। তিনি আবার বললেন ভারতকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবে কি রাখবে না। মানে পরিষ্কারভাবে রাজনৈতিক কথাবার্তা তিনি এই উপদেষ্টা হয়ে মিডিয়ার সামনে বলতে শুরু করলেন। আসলে যে ইস্যুতে জয়শঙ্কর কথা বলতে চাইলেন, মানে সন্ত্রাসবাদ, অর্থাৎ জেল থেকে কেন আপনি একের পর এক নেতাকে ছেড়ে দিয়েছেন, কিসের জন্য আপনি সেভেন সিস্টার্সকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া আপনার উপদেষ্টাদের এই কথাবার্তাগুলোকে অ্যালাউ করছেন, এবং এই ধরনের কথাবার্তাগুলোর যৌক্তিকতা কি, এই প্রসঙ্গ তিনি এড়িয়ে গিয়ে পাল্টা বলে বসলেন জয়শঙ্কর বা ভারতবর্ষকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন ধরনের সম্পর্ক চায়। এবার বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক পরিকাঠামো, এতে যদি এই পররাষ্ট্র উপদেষ্টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে সব থেকে বড় বিপদে কিন্তু পড়বে এই বাংলাদেশ সরকার। কারণ চাল, ডাল, দুধ, গম, দুধ, এই সমস্ত পণ্যদ্রব্য কিন্তু বাংলাদেশ সরকার এখনো অবধি ভারতবর্ষের উপর ডিপেন্ড করে থাকে। এমনকি শেখ হাসিনার সময় যত ধরনের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ এবং ভারত করত তার থেকে কয়েক গুণ বেশি টাকার ব্যবসা বাণিজ্য কিন্তু বর্তমানের এই ইউনিট সরকার করেছে। পররাষ্ট্র উপদেষ্টার মাথাতেই কথাগুলো নেই। তিনি হঠাৎ করে বলে বসলেন ভারত ঠিক করুক ভারত কি চায়। পরবর্তীকালে তিনি কি কথা বলেছেন আমি একটু বলে দিই। আর একটা বিষয় আমার মনে পড়লো, বাংলাদেশ কিন্তু তাদের যে বিদ্যুতের যোগান, সেই বিদ্যুতের যোগানের 80% বিদ্যুৎ কিন্তু ভারত থেকে আমদানি করে। অর্থাৎ সবকিছু মিলিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন এর পাল্টা ভারত সরকার যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টাকে কি ছেড়ে দেবেন না। পাশাপাশি তিনি কথা বলেছেন সংখ্যালঘু বিষয় নিয়ে, কারণ জয়শঙ্কর সংখ্যালঘু ইস্যুটা হাইলাইট করেছিলেন। তিনি বলেছেন সংখ্যালঘু ইস্যুটা ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা, অর্থাৎ তিনি ভারতকে সংখ্যালঘু ইস্যুতে পাল্টা দিতে গিয়ে আবার বলে বসলেন সংখ্যালঘু ইস্যু তো বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। তাহলে কিভাবে জয়শঙ্করের মতো বিদেশমন্ত্রী এ বিষয়ে মুখ খুললেন?
আর এখানেই প্রশ্ন উঠে যায়, সংখ্যালঘু ইস্যু কি কখনো আর ইন্টারনাল ইস্যু বাংলাদেশের আছে? কারণ এই সংখ্যালঘু ইস্যু নিয়ে স্বয়ং মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংখ্যালঘু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে ব্রিটেনের পার্লামেন্টে। এই সংখ্যালঘুর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সুইডেনের পার্লামেন্টে। এমনকি এই সংখ্যালঘুর উপর অত্যাচার এবং নিগ্রহ নিয়ে জাতিসংঘের একের পর এক রিপোর্ট আছে। তাহলে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত যদি মুখ খোলে, তাতে বাংলাদেশের ইন্টারনাল ইস্যু কিন্তু তার থাকে না। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা জেনে শুনে মানুষকে মিথ্যা বলছেন, ভারত বিরোধী প্রচারকে কাজে লাগিয়ে তিনি সেই পুরনো পন্থা এখন ভারত নিজের পথটাকে বাঁচানোর চেষ্টা করছেন। পাশাপাশি তিনি আরো কিছু কথাবার্তাগুলো বলেছেন। তিনি বলেছেন, উচিত কি অনুচিত কি আমরা বিচার করতে চাই না, কিন্তু এটা তো বাস্তব। শেখ হাসিনা ভারতে থেকে দিনের পর দিন মুখ খুলছেন এবং ওনার মুখ খোলার পর বাংলাদেশের রাজনীতি নাকি অশান্ত হচ্ছে। এবার প্রশ্নটা হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব কার? বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সরকারের। সেই দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে হাসিনার মুখ খোলাতে। এই পুরো বিষয়টার পিছনে নাকি ভারতবর্ষ দায়ী। এই অভিযোগ কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কালকে প্রকাশ্যে ক্যামেরার সামনে করলেন। এবার দেখুন, জয়শঙ্করকে পাল্টা দিতে গিয়ে বা জয়শঙ্কর তার আবেদনে সাড়া দেয়নি বলে শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য এই কথাগুলো উনি বলেছেন বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু এই কথাগুলোর পিছনে ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে ভাবমূর্তি তাও কিন্তু অক্ষুণ্ণ হবে। শেখ হাসিনাকে ভারতবর্ষ অতিথি আপ্যায়নের সম্মান দিয়ে একটা জায়গায় স্থান দিয়েছেন। শেখ হাসিনাকে তো ভারতবর্ষ কন্ট্রোল করে জেলখানায় বন্দি করে রাখেননি। শেখ হাসিনা কি জেলে আছেন? শেখ হাসিনা যদি জেলে থাকতেন তাহলে সে কি বলবে, তার কোন কথা বাজারে আসবে, তার উপরে ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু শেখ হাসিনা কি বলবেন তা ভারত সরকার কিভাবে কন্ট্রোল করবে? এবং এই পার্টিকুলার শেখ হাসিনা ইস্যুতে এই পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন, আমরা ভারতকে একটি চিঠি দিয়েছি, অফিসিয়ালি প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফিরিয়ে দিতে বলেছি। আবার কেউ কেউ তার সরকারেই বলেছিল, আমরা ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছি। প্রথমে তারা বললেন ক্যামেরার সামনে 17ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। এখন আবার বলছেন কোনো একটা এপ্রিল মাসের ডেটে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা একটা দেশের জিওপলিটিক্যাল সারফেসে মেরুদণ্ড হয়, কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা নিজের মেরুদণ্ড সম্পূর্ণভাবে বিকিয়ে কূটনীতির মা মাসি উদ্ধার করে কার্যত বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে তো পারেনি, উল্টে জলাঞ্জলি দিয়েছেন। কোথায় এই চিঠির রিপ্লাই দিল ভারত আপনাকে? এই যে আপনি স্টেটমেন্টগুলো দিয়েছেন, দুদিন কেটে যাওয়ার পরও ভারতবর্ষ কিন্তু আজও আপনাকে নিয়ে একটা মিনিটও ব্যয় করেনি। পরবর্তীকালে কি বলবে নাকি আমি জানি না, কিন্তু কোনো একটা রাষ্ট্রের বিদেশ মন্ত্রী যদি এই ধরনের স্টেটমেন্ট দিত, ভারত সরকারের পাল্টা স্টেটমেন্ট দিতে নিত 15টা মিনিট। আর আপনাকে এতটাই তাচ্ছিল্য সুরে ভারতবর্ষ দেখে যে আপনাকে পাল্টা দেওয়ার প্রয়োজনটাই অনুভব করছে না ভারত সরকার। নিশ্চয়ই আমি পারছি না, না হলে এই প্রশ্ন আসছে কেন? আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলে যাব। ধন্যবাদ। শুধু তাই নয়, আপনি কেন ব্যর্থ প্রশ্ন করেছেন না? আমি 3 থেকে 4টে পয়েন্ট আজকে আপনাদের সামনে রাখছি। দেখুন, পাকিস্তান নিয়ে এই বাংলাদেশের অবস্থান কি তা পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আন্তর্জাতিক স্তরকে জানাতে পারেনি। কেনই বা হঠাৎ করে 6-7 মাসে পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র আমদানি বাড়লো? কিসের জন্য পাকিস্তান অ্যাক্টিভিটি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাড়তে শুরু করলো? কেন একের পর এক জেলখানা থেকে বিভিন্ন নেতাকে ছেড়ে দেওয়া হচ্ছে? এইগুলো নিয়ে কিন্তু স্বয়ং প্রশ্ন তুলেছিল ভারতবর্ষ। সেই প্রশ্নের কোনো উত্তর এই পররাষ্ট্র উপদেষ্টার নেই, এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে নিয়ে অরিজিনাল স্ট্যান্ড বাংলাদেশের যে কি তা কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা জানাতে পারেননি। এর ফলে কি হলো জানেন? এই 6 মাসে আজ অবধি কোনো আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এসে কিন্তু পৌঁছালো না। এমনকি একের পর এক দেশ বাংলাদেশকে কিন্তু আজ প্রত্যাখ্যান করছে। জাপানে 37টা কোম্পানি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এর দায় কিন্তু পররাষ্ট্র উপদেষ্টারই। আপনারা বলুন, ভারতবর্ষে যখন আপনারা একের পর এক জিনিস শোনেন যে এই দেশ থেকে মিনিস্টার আসছে, নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেছে, নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে গেছে, এই যে একের পর এক দেশগুলোয় ভারতের বিভিন্ন মন্ত্রী বা প্রতিনিধিরা যান, এর ফলে ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হয়। শেষ 6 মাসে বাংলাদেশের একটা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বা হাই প্রোফাইল কোনো প্রেসিডেন্ট বা নেতা মন্ত্রীকে আসতে দেখেছেন? দেখেননি। এই ব্যর্থতা কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রকেরই। ফলে এই দায় পররাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। পাশাপাশি সার্কের মিটিং নিয়ে আপনারা অনেকেই জানেন,
প্রথমে এসে এই পররাষ্ট্র উপদেষ্টা চেয়েছিলেন সার্কের মিটিং যেন অর্গানাইজ করতে তিনি পারেন, কিন্তু জয়শঙ্কর দুবার সার্কের মিটিং অর্গানাইজ করতে চায় না, পরিষ্কার জানিয়ে দেয় এই পররাষ্ট্র উপদেষ্টাকে। পাল্টা প্ল্যান বি কি এই পররাষ্ট্র উপদেষ্টা দেখাতে পেরেছেন? কিসের জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের আপনি মিটিং করাতে চাইছেন? আপনার স্বার্থটা এখানে কি আছে? যেখানে দুই দেশ একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না, সেখানে আপনি উপযাজক হয়ে পুরো বিষয়টা ঢুকতে চাইছেন কেন? এই প্রশ্ন কিন্তু উঠবেই। পাশাপাশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনারা পুতিনকে আক্রমণ করেছিলেন, পাল্টা রাশিয়া একটি প্রেস বিবৃতি দিয়ে বলে বাংলাদেশ এই যা অভিযোগ করছে সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। পররাষ্ট্র উপদেষ্টা আজ অব্দি পুতিনের সঙ্গে কি সম্পর্ক ভালো করতে পেরেছেন? রাশিয়ার কোনো প্রতিনিধি আদতেই বাংলাদেশকে কি সে অর্থে আর পাত্তা দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু ইস্যুতে একের পর এক স্টেটমেন্ট দিয়ে যান। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনার উপদেষ্টা সমন্বয়ক কিংবা আপনি আজ অব্দি 5টা মিনিট বলারও সাহস দেখাতে পারেননি। যত লম্ফঝম্প সব ভারতের বিরুদ্ধে, শুধুমাত্র ভারত উদার বলে আপনাদের প্রতি এখনো 120 কোটির বেশি টাকা কিন্তু বরাদ্দ করে দিয়েছে বাজেটে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা ভেবে, শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা ভেবে। কিন্তু আপনি যে ধরনের কথাবার্তাগুলো বলছেন তাতে আপনার ক্রেডিবিলিটি নিয়ে তো এক বড় সড় প্রশ্নচিহ্ন উঠছেই। পাল্টা শেষ 8 মাস পরে যদি আপনার মার্কশিট তৈরি করা হয়, বিশ্বাস করুন 100তে ফেল তো করবেন। আমার ডাউট আছে যে আপনি 0-র বেশি পাবেন কিনা। পাশাপাশি আন্তর্জাতিক সারফেসে বাংলাদেশের অবস্থানটা ঠিক কি সেটা এই পররাষ্ট্র উপদেষ্টা আজও মানুষকে জানাতে পারলেন না। ইউএস এইড নিয়ে ডোনাল্ড ট্রাম্প এত বিস্ফোরক অভিযোগ করলেন, পররাষ্ট্র উপদেষ্টা চুপ। সুইজারল্যান্ড আপনাদের প্রতি অর্থ বরাদ্দ কমিয়ে দিল, বন্ধ করে দিল, পররাষ্ট্র উপদেষ্টা চুপ। একের পর এক ইস্যু বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে, যার ফলে বিদেশি মুদ্রার সঞ্চয় কমে গেছে, পররাষ্ট্র উপদেষ্টা চুপ। এবং শুধুমাত্র সংখ্যালঘু ইস্যুতে ভারতকে বেধা কিংবা ভারতের বিপক্ষে 2-4টে কথা বলে মিডিয়ায় বাজার গরম করা, এই দিন যে শেষ হয়ে গেছে তা কিন্তু জয়শঙ্করই আপনাকে সর্বসম্মুখে এক্সপোজ করে বুঝিয়ে দিয়েছে। ফলে আপনি ব্যর্থ কিনা আর প্রশ্ন তুলবেন না। আপনি ফেল করেছেন, মার্কশিটে বড় একটা 0 পেয়েছেন এবং ব্যর্থ নয়, আদতে আপনি বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে কেটে পড়ার ফন্দি হাঁটছেন। এই পররাষ্ট্র উপদেষ্টা একটা দেশের যদি দায়িত্ব নেন, পররাষ্ট্র নীতি যার নেই, তিনি উপদেষ্টা হয়ে গেলে আমার মনে হয় এই পররাষ্ট্র উপদেষ্টা আসলে একটা দেশের স্টেপগোট মানে বোঝেন, আত্মঘাতী কোনো একটা ব্যক্তি যাকে সমস্ত কিছুতে দোষারোপ করা যায়, এই ব্যক্তির মেরুদণ্ডটাই বিকিয়ে গেছে। ফলে দোষারোপ তো ছেড়ে দিন, এই ব্যক্তিটি আদতে বাংলাদেশকে যে কোথায় নিয়ে গেলেন সে 6 থেকে 8 মাসে, তা হয়তো বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন আরো 3-4 মাস পর। যে দেশে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আসে না, সেই দেশে পররাষ্ট্র উপদেষ্টা রেখে কি লাভ? এই প্রশ্ন আমি রাখলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।